হ্যালো ফ্রেন্ডস, বছরের শুরুতেই আজ আমরা চলে এসেছি রামকৃষ্ণ ঠাকুরের জন্মস্থান কামারপুকুর। এই পুণ্যস্থানের সব দর্শনীয় স্থানগুলি দর্শন করে পরে আমরা চলে যাব সারদা মায়ের জন্মস্থান জয়রামবাটি। এখানে এসে একজন গাইড নিলেই আপনি সব কিছু দর্শন করতে পারবেন। গাইড মানে ওই টোটোওয়ালা, যিনি টোটোওয়ালা তিনিই গাইডম্যান, যিনি সমস্ত দর্শনীয় স্থানগুলি দর্শন করিয়ে বিস্তারিতভাবে আপনাদেরকে বলে দেবেন। আমরা আজ এখানেই প্রসাদ নেব। প্রসাদ নেওয়ার জন্য রয়েছে 100 টাকার বিনিময়ে কুপনের ব্যবস্থা। চলুন তাহলে সময় নষ্ট না করে পুণ্যস্থানগুলি দর্শন করে ফেলি, না হলে আবার ওদিকে লেট হয়ে যাবে। প্রথমেই ঠাকুরকে দর্শন করে প্রণামটা সেরে নেব। ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই আপনাদের কতটা কি দেখাতে পারবো বলতে পারছি না। এই হলো ঠাকুরের মূল বাড়ি, যেখানে রয়েছে খড়ের চালা আর মাটির দেওয়াল। আর এর ঠিক পাশেই রয়েছে শিব মন্দির, যেখানে আজও নিত্য পুজো করা হয়। এটা হলো মূল গেট। এবার আমরা চলে যাব ঠাকুরকে দর্শন করার জন্য। আর এই গেটের ঠিক পিছনে যে গাছটা দেখা যাচ্ছে ওটা হলো আম গাছ, যেটা ঠাকুর নিজের হাতে লাগিয়েছিলেন। এই যে এটা ঢুকেই গেটের ডান দিকে রয়েছে। যদিও ক্যামেরা অ্যালাউ নেই, তবুও লুকিয়ে আমি দুটো ফটো তুলে নিয়েছি। এটা হচ্ছে ঠাকুরের মূল মন্দির। প্রণাম সেরে আমরা চলে এসেছি পাইন কুঠির, শ্রীরামকৃষ্ণ নাট্য স্মৃতিমঞ্চ। ঠাকুরের যখন 10-11 বছর বয়স, তখন শিবরাত্রিকালে শিব সেজে অভিনয়কালে তৃতীয়বার সমাধিস্থ হয়েছিলেন এখানে। এর ঠিক পাশেই রয়েছে বেনেপুকুর। এখান থেকে আমরা চলে যাব বিষ্ণু মন্দির। এই কথাগুলো গাইডের থেকে আমার ভিডিও করা হয়নি বলে আমিই বললাম। এখন গাইডই আমাদের সব কিছু বলবেন। ইনি হচ্ছেন লাহাবাবু ধর্মদাস লাহা, এখানকার জমিদার ছিলেন, বুঝতে পারছেন। যখন ঠাকুরের বাবাকে দেড়েক গ্রাম থেকে তাড়িয়ে দিলেন সেই অত্যাচারী জমিদার রামানন্দ রায় মিথ্যে মামলার সাক্ষী না দেওয়ার জন্য, তখন ঠাকুরের বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় কামারপুকুরে চলে এলেন। কামারপুকুরে আসার পর এই ধর্মদাস লাহা ওনাকে আশ্রয় দিলেন, বুঝতে পেরেছেন। ধর্মদাস লাহার একমাত্র মেয়ে হচ্ছিল এই যে প্রসন্নময়ী, উনি ছিলেন বাল্য বিধবা। ওনার গয়না নিয়ে ঠাকুর মাকে বিয়ে করতে গেছিলেন জয়রামবাটিতে, বুঝতে পেরেছেন। সেই যে লাহাবাবুদের গয়না উনি দিয়েছিলেন, বুঝতে পেরেছেন। আর এই যে মনসা, ওই যে মনসা, এটা হচ্ছে আমাদের যেমন এইখানে পল্লীগ্রামে যে শৈলার একটা ব্যাপার আছে না, রেয়াজ মা মনসা পুজো, তো সই সেনাত পাঠাতে হয়। তো ঠাকুর তখন ওই এই লাহাবাবুর পুত্রের সাথে সেনাত পাঠাচ্ছেন, বুঝতে পারছেন। গয়া বিষ্ণু নাম তার, হ্যাঁ। লাহাবাবুর ছেলের নাম হচ্ছে গয়া বিষ্ণু, বুঝতে পারছেন। আর এই হচ্ছে লাহাবাবুদের বিষ্ণু মন্দির। এই বিষ্ণু মন্দির সব এই যা কিছু দেখছেন সব 250 বছর আগেকার তৈরি। তখন বর্গী মারাঠাদের আমল। বর্গীরা হামেশাই চুরি ডাকাতি করতে আসতেন বলে লাহাবাবু এই মন্দিরটা 3 তলা বানিয়েছেন। আন্ডারগ্রাউন্ডে 1 তলা আছে, 2 তলার উপরে বাবা বিষ্ণুদেব, 3 তলাটা যে বাবার শয়ন কক্ষ, বুঝতে পেরেছেন। তো যখন বর্গীরা এখানে হামলা করতে আসতেন, তখন লাহাবাবু তার ধন সম্পত্তি এবং আত্মীয় পরিজনকে নিয়ে ওই আন্ডারগ্রাউন্ডে লুকিয়ে যেতেন। আবার যখন তারা চলে যেত, ওই আন্ডারগ্রাউন্ড থেকে বেরিয়ে আসতেন। এখন বর্তমানে আন্ডারগ্রাউন্ডটা সিল, উপরে যাওয়ার ইয়েটা রয়েছে, যেখানে বাবাকে শয়ন দেওয়া। আর এই হচ্ছে আপনার এই যে বেড়েগ্রামের যে কথাটা আপনাদেরকে বললাম, হ্যাঁ, নিয়ে যাবো বা ইয়ে করবো। এই হচ্ছে বেড়েগ্রাম থেকে যখন তাড়িয়ে দিল, এই যে লাহাবাবু ধর্মদাস লাহা আর এ হচ্ছে শুক্লাল গোস্বামীর, ঠাকুরের বাবার বন্ধু, ওনারা আশ্রয় দিলেন, বুঝলেন। লাহাবাবু দিয়েছিলেন 1.5 বিঘা জমি আর বিষ্ণু মন্দির, আর শুক্লাল গোস্বামী দিয়েছিলেন বাসগৃহ, বর্তমানে যেটা ঠাকুরের বাস। আর এটা ওই যে ঠাকুরের জন্ম হচ্ছে ঢেকিশাল উনানের মধ্যে। এইখান থেকেই ঠাকুরের কে প্রথম কোলে নিয়েছিলেন এই যে ধনিমা, ঠাকুরের ভিক্ষামা, হ্যাঁ। সেই জন্য পরে ঠাকুরের ভিক্ষামা হয়েছেন। প্রথম হয়েছেন ধাত্রীমা, পরে ভিক্ষামা। আর এই হচ্ছে ঠাকুরের বিবাহ। আর এই যে লাহাবাবুদের যে গয়না, যে গয়নার কথা আপনাদের ওই কে প্রসন্নময়ীর কথা বললাম, ওনার গয়না নিয়েই ঠাকুর মাকে বিয়ে করতে গেছিলেন জয়রামবাটিতে। তো যখনই মায়ের গা থেকে গয়না খুলে ফেরত দিতে যায়,
তখনই মা কান্নাকাটি করে। তখন ঠাকুরের মা চন্দ্রামণি দেবী বললেন যে দেখ গোদাই, বৌমা তো ঘুমিয়ে পড়বে রাত্রেবেলা, তখন গয়নাগুলো খুলে নেবে। তো মা ঘুমাচ্ছেন, ঠাকুর সব গয়নাগুলি খুলে নিয়েছেন। পরদিন মা সকালে উঠে দেখছেন যে আমার গায়ে গয়না নেই। তখন মা কান্নাকাটি করছে। তখন মাকে ফুলের গয়না দিয়ে ঠাকুর সাজিয়েছিলেন এবং ঠাকুর কথা দিয়েছিলেন যে দেখো এটা লাহাবাবুদের তো গয়না, তাদেরকে ফেরত দিতে হবে, তবে তোমাকে আমি কথা দিচ্ছি একজোড়া বালা গড়িয়ে দেবো, সেই বালা জোড়া দুটো তুমি সারা জীবন পরে থাকবে। মায়ের হাতে যে বালা জোড়া দুটি, সেটা ঠাকুরের দেওয়া নাম হচ্ছে সারদা বালা। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে রাসলীলা। কংসবধ। এই হচ্ছে লাহাবাবুদের দুর্গা মন্দির, যে দুর্গা মায়ের ঠাকুর বাল্যকালে নিজের হাতে চোখ রেখেছিলেন। এই যে কাঠামোটি দেখে যাচ্ছেন, এই কাঠামোটি সেই তৎকালীন ঠাকুরের আমলের কাঠামো। ঠাকুরের আমলেও টানা 10 দিন এখানে যাত্রা, আজও তাই টানা 10 দিন যাত্রা হয়। বুঝতে পেরেছেন? তো এখানে যখন ঠাকুরকে গড়া হলো, তখন যে কুমোর ঠাকুরকে গড়েছিলেন তিনি সবই করেছিলেন, কিন্তু মায়ের চোখ আঁকতে পারছিলেন না। ওইদিকে ঠাকুরের মনে মনে ইচ্ছে ছিল যে আমি মায়ের চোখ আঁকব। তখন ঠাকুর ওখানে ঘুমাচ্ছেন তার বাসক দিয়ে, মা দিয়ে বলছে কিরে তুই ঘুমোচ্ছিস, আয় আমার তো পুজোর সময় হয়ে এলো, তাহলে আমার চোখ আঁকবি কখন? সেই ঘুমন্ত অবস্থায় এসে ঠাকুর এখানে রং তুলে নিয়ে মায়ের চোখ এঁকে এখানেই ঘুমিয়ে পড়ছিলেন। পরদিন সবাই ছুটে এসে দেখছে গদায়ের এখানে ঘুমোচ্ছেন, মায়ের চক্ষু দান হয়ে গেছে। তখন যে কুমোর মাকে বলেছিলেন তিনি বলছেন যে লাহাবাবু দেখুন আপনার মায়ের চক্ষুদান হয়ে গেছে। বুঝতেছেন? এই সেই মন্দির এখনো সেই একই ঐতিহ্যবাহী পুজো অর্চনা হয়। আচ্ছা, আর এইটা হচ্ছে মায়ের রূপ। এই মা প্রত্যেক বছর তৈরি হয় এই কাঠামো। আচ্ছা, আচ্ছা। 56টা খুঁটি? হ্যাঁ, এই তো 56টা। আচ্ছা। আগে ছিল খড়, পরে দেওয়া হয়েছে টিন। এই টিনটার বয়স হচ্ছে 250 বছর, এই 125। তার আগে ছিল খড়। 125 বছরের টিন? ও মা গো, দেখছেন? আর যখন ঠাকুর এখানে পড়তে এলো, যখন গুরুমশাই অঙ্ক করতে দিলেন, যোগ করেছেন, যখন বিয়োগ করতে দিয়েছে, তখন বলছে দূর সালা তোর চালকলা বিদ্যে লেখাপড়া, আমি যোগে আছি বিয়োগে আছি, আর তুই সালা আমাকে এখন থেকে বিয়োগ শিখাচ্ছিস। সেই যে ঠাকুর পড়লেন না, তো ঠাকুর না পড়ে ওখানে গিয়ে ওই বিষ্ণু মন্দিরে গিয়ে বাবার মায়ের নাম গান করতেন আর মায়ের ছবি আঁকতেন। আচ্ছা। আর এই হচ্ছে লাহাবাবুদের রাসমঞ্চ, প্রতি অঘ্রাণ মাসের রাস পূর্ণিমায় রাস হয়। বুঝতে পারছেন? ওই যে ছবিগুলো সব দেখলেন না, ওগুলো সব রাসের ছবি। আর ওই হচ্ছে পার্বতীনাথ শিবজি ভাই। ওই যে আপনাদের প্রসন্নময়ী দেখালো, প্রসন্নময়ী ছিলেন বাল্য বিধবা, ওনার স্বপ্নাদেশ পাওয়া পার্বতীনাথ শিব। শিব? হ্যাঁ, আচ্ছা, শিব ঠাকুর। পার্বতীনাথ শিব। সতীপীঠ? হ্যাঁ, ওই যে আনন্দ বিশালক্ষী সব কামার পুকুরে ঘুরিয়ে দেবো। আগে আপনারা খেয়ে বেরোন, আচ্ছা, বেরোলে সব ঘুরিয়ে দেবো। আচ্ছা। রাস মঞ্চটা
আপনারা খেয়ে বেরোলে তারপর আমি বাকি এইগুলো সব ঘুরিয়ে দেবো। স্যারকে বলেছি টোটাল আপনি এখন খেতে যাবো, তাই তো? হ্যাঁ, 500 টাকা দেবেন, আমি সব ঘুরিয়ে দেবো। এখানে যে 18টা পয়েন্ট আছে সব আনুর বিশালক্ষী, বেড়েগ্রাম, ঠাকুরের আদি বাড়ি, মুকুন্দপুরে বুড়ো শিবের মন্দির, ঠাকুরের বট গাছ, আমাদের কামারপুকুরের যে মহাশ্মশান নাম হচ্ছে ভূতির শ্মশান, মানিক রাজার বাড়ি, যে মানিক রাজার বাড়িতে ঠাকুর খেলতে গিয়ে ঠাকুরের পায়ের কাছে যে আমটি পড়েছিল সেই আমটি খেয়ে ওই আঁটিটি পুঁতেছিলেন ওখানে। ওই যে ঠাকুরের নিজের হাতে যে লাগানো আম গাছটা দেখালাম ওইটা হচ্ছে মানিক রাজার আম বাগান থেকে নিয়ে এসেছিল খেলা করতে যেয়ে। ওখানে রোজ খেলতে যেতেন ঠাকুর তার সঙ্গীদের নিয়ে। দেখে দেবো আগে, যে না হলে প্রসাদের ইয়েটা পাবেন না। ঠিক আছে, চলুন তাহলে। হ্যাঁ, প্রসাদ পাওয়ার পর আমরা আবার বেরিয়ে পড়েছি পুণ্যস্থান দর্শনের জন্য। মন্দির বুঝলেন, আচ্ছা, এখানে ঠাকুরের মা বাল্যকালে ঠাকুরের জন্য এই মন্দিরে হতে দিয়েছিলেন। ঠাকুর যখন এখানে বাল্যকালে লীলা করছেন এই গ্রামের মানুষের কাছে সেটা পাগল বলে মনে হতো। আচ্ছা, সেই জন্য সবাই ঠাকুরের মাকে বলতো যে চন্দ্রা তোর ছেলে খ্যাপা পাগল। সেই জন্য তার আরোগ্য নিরাময়ের জন্য ঠাকুরের মা এই মন্দিরে হতে দিলেন। পিছনে যে পুকুরটি দেখাবো আপনাদেরকে ওইটার নাম হচ্ছে কামার পুকুর। ওই পুকুরের নাম অনুসারে এই গ্রামের নাম হচ্ছে কামার পুকুর। ওই পুকুরে স্নান করে ঠাকুর মা এই মন্দিরে ভর্তি দিয়েছিলেন। এই শিবের নাম হচ্ছে গোপেশ্বর শিব মন্দির। সেই যে আপনাদেরকে ওইখানে বললাম ঢেকিশাল উনানের মধ্যে জন্ম হয়েছিল, উনানের থেকে বের করে ছাই পাশ পরিষ্কার করে প্রথম করে নিয়েছিলেন এই ধনিমা। সেই জন্যই ঠাকুরের পরবর্তী ক্ষেত্রে ভিক্ষামা হয়েছে, বুঝতে পেরেছেন? এই হচ্ছে সেই ভিক্ষামা মন্দির, ধনিকা মন্দির, ঠিক আছে? আর এগুলো সমস্ত ওই কামার পাড়ায় বুঝলেন তো? আগে এখানে লোহার কাজ করতে, লোহার কাজ করে, হ্যাঁ, লোহাকে গরম করে ফুটিয়ে ওই পুকুরের জলে চোবাতো বলে সেই জন্য ওই পুকুরটির নাম হচ্ছে কামার। আর ওই পুকুরের নাম অনুসারে গ্রামের নাম হচ্ছে কামার। হ্যাঁ, নিশ্চয়ই যাবেন না, ঠিক আসবেন তো বলছি। পয়সা দিয়েছো মাম্মা? হ্যাঁ, চলো। মন্দির, হ্যাঁ, দয়াল সত্যপীরের মন্দির। দয়াল সত্যগিরের মন্দির। ঠাকুর এখানে বাল্যকালে তার সঙ্গীদের নিয়ে এসে বাবার নাম কীর্তন করতেন। আবার নাম গান হয়ে গেলে সবাইকে নিয়ে বাড়ি ফিরে যেতেন, বুঝতে পেরেছেন তো? এ হচ্ছে দয়াল সত্যপীরের মন্দির। ওইটা মাটি বলুন? হ্যাঁ, মাটির। এটা তো বাঁকুড়ার বেশ ফেমাস আর কি, ঘোড়ার যে এটা কথা আমার কি কামার পুকুর? হ্যাঁ, আচ্ছা, ওই যে সামনে মন্দিরটা দেখা যাচ্ছে, ওই পিছনে ওই যে মন্দির বললাম না যে পিছনে যে পুকুরটির নাম কামার পুকুর, তো এই সেই কামার পুকুর, বুঝলেন? আচ্ছা, এই পুকুরের নাম অনুসারে গ্রামের নাম হয়েছে কামার পুকুর। আর এই কামার পুকুরের আগে আদি নাম ছিল শুকলালগঞ্জ। শুকলালগঞ্জ, ঠিক আছে? একদম ভিটে ছিল, চিনু সাকারির ভিটে। আচ্ছা, এইটি যে চিনু সাকারি ঠাকুরকে প্রথম চিনে ফেলেছিলেন, আচ্ছা, এবং দর্শন করেছিলেন। আর ঠাকুরের বিয়ের সময় মা শারদাকে শাখা পরিয়েছিলেন এই চিনু সাকারি। তখন
ঠাকুর বলেছিলেন আমাকে তুমি যে রূপে দর্শন করলে এইটি কারু কাছে প্রকাশ করো না যে আমি কে। যদি প্রকাশ করে ফেলো তাহলে কিন্তু তোমার বংশে কেউ থাকবে না। প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার পরেও কিছুদিন পর চিনু শাখারি বলেই ফেলেছিল যে আসলে উনি কে, ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব কে। তখন ওনার বংশের আর কেউ রইল না। ঠাকুরের বলা আছে। তারপরে ভিটেটি পড়েছিল, বুঝতে পেরেছেন? এখন বর্তমানে আমাদের মঠ ও মিশন এই দিকটা বাচ্চাদের জন্য গোলাধর বিদ্যা মন্দির করেছে, এই যে, আর ওই দিকটা গেস্ট হাউস বানিয়েছে যাত্রীদের থাকার জন্য। সাথে সাথে চিনু শাখারি মানে যে তার যে ইয়েটা বজায় থাকলো, বুঝতে পেরেছেন? সর্বদাস লাহার আদি বাড়ি হচ্ছে এই লাহাবাড়ি। হ্যাঁ, বাকি এখন সবই লাহা পাড়ায় পরিণত হয়েছে, বুঝতে পারছেন তো? ওনার বংশধর বৃদ্ধির জন্য। কিন্তু যেটা জমিদারের আসল বাড়ি ছিল এই যে এটা, এইটার থেকে পরে ওইটা হয়েছে, তাই তো? এইটার থেকে পরে এটা হয়েছে। হ্যাঁ, এই হচ্ছে আপনার হালদার পুকুর। আচ্ছা, এটা মায়ের ছোট গঙ্গা নামে পরিচিত। ঠাকুর যখন মাকে জয়রামবাটির দিকে বিয়ে করে নিয়ে এলো, ঠাকুর দেখছে, মা দেখছে যে আমি একটা সাধারণ ছোট্ট পুকুরে স্নান করছি। মা তো জয়রামবাটিতে আমোদরে স্নান করতেন, আর ঠাকুর তুমি গঙ্গায় স্নান করছো আর আমাকে কামার পুকুরে এসে একটা এই ছোট্ট পুকুরে স্নান করতে হবে। তখন মায়ের মনের কথাটা বুঝতে পেরে ঠাকুর মাকে ঘাটের কাছে নিয়ে এলেন। নিয়ে আসার পর মা গঙ্গাকে আহ্বান করলেন ঠাকুর। মা গঙ্গা তখন জলের শীষ হয়ে এরকম জলের ফোয়ারা হয়ে এই পুকুরে পড়েছিল। তখন থেকে এটি মায়ের গঙ্গা নামে পরিচিত, ছোট গঙ্গা। এবং ওইটা চোখে মা সারদা দেখে মায়ের মনটা শান্ত হলো। তখন থেকে তো মায়ের গঙ্গা। এখানে যাবতীয় শুভ কাজ, বিয়ে, পৈতে, অন্নপ্রাশন সব দেওয়া হয়। এই ধারে পাশে যত হয় সব এইখানে স্নান করাতে নিয়ে আসে। ইতিহাস এইটা, আর কামার পুকুরের ইতিহাস ওইটা। একটু জল মাথায় নিয়ে একদম। এই যে পুচকুর অন্নপ্রাশন হচ্ছে, দেখো স্নানে এসছে। বলছি একজন হাটের কোলে করে নিয়ে বসে করতে পারতো তো। হ্যাঁ, এই হচ্ছে দেরেগ্রাম ঠাকুরের। হ্যাঁ, এইটাই হচ্ছে ঠাকুরের আদি ভিটে, বুঝলেন? এখান থেকে সেই অত্যাচারী জমিদার রামানন্দ রায় মিথ্যে মামলার সাক্ষী না দেওয়ার জন্য ঠাকুরের বাবাকে গ্রাম ছাড়া করেছিলেন, বুঝতে পেরেছেন? বুঝতে পারলেন? আর এইটা হচ্ছে ঠাকুরের বাড়ির আদি মন্দির। এটা ঠাকুরের দাদা যিনি ছিলেন মাখনলাল চট্টোপাধ্যায়, ওনাকে এখানে দাও করা হয়েছে। তার উপরেতে হচ্ছে শ্মশানেশ্বর শিব এবং নারায়ণ থাকে, বুঝতে পেরেছেন? আর এখান থেকেই যখন ওই যে রঘুবীর এবং নারায়ণকে দুজনকেই নিয়ে যাচ্ছিলেন ঠাকুরের বাবা দাদা, তখন যেতে যেতে নারায়ণ অর্ধেক মাটিতে পড়ে যায়। নারায়ণকে নিয়ে যেতে পারেনি, সেই নারায়ণ এসে আমাদের এই মন্দিরেতে আদিষ্টা হয়েছে। আর রঘুবীরকে নিয়ে গেলেন কামার পুকুরে।
ওই যে মাটির বাড়ি খড়ের চাল এই দিকটাতে, ওইটা হচ্ছে ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের বাসগৃহ ছিল। জানতে বিকাশ। চলো চলো মামা আমরা একটু দেখে আসি। ওই যে ওই যে ওই যে ওই যে খড়ের চালটা, এই যে তোমরা দাঁড়াও, আমি তুলে নিই তারপরে ঢুকে এসে কাউকে বলবো। দাঁড়াও এখানে, কোথায় দাঁড়াবো? কি সুন্দর জবা হয়েছে, দেখেছো? ঘুমিয়ে পড়েছে নাকি ওটা? যাও, এখন তো বন্ধ হয়ে গেছে মামা, ভিতরে ঢুকে লাভ নেই। এদিকে এসো, এদিকে দেখি গহনানন্দ ধাম। এই যে সে খড়ের চালের ঘর। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। কেন নিয়ে বল, মামাকে জিজ্ঞেস পাপাকে জিজ্ঞেস কর। মেটে এখানে বসে থাকো, এখানে বসো, বোনকে নিয়ে বসতে পারবো? কিছু হবে না, দিয়ে দেওয়া করলে। এই যে ও মামাজি, ও মামাজি, মামা মামা। আর দিও কর না। फिर काटो, फिर ওই দিক দিয়ে। এটা কি আছে? এই হচ্ছে শ্মশানের সব সিট। দেন আমাকে, দেন মোবাইলটা, আমি তুলে আনছি। ফ্ল্যাশ আছে? হ্যাঁ আমি করে দিয়েছি, করুন। এইটি হচ্ছে ঠাকুরের যিনি দাদু ছিলেন মাখনলাল চট্টোপাধ্যায়, তার দাহ করা হয়েছিল এখানে। তার উপরেতে শ্মশানেশ্বর শিব ছিলেন, আছেন, নারায়ণ আছে এবং রঘুবীর ছিলেন। রঘুবীরকে নিয়ে চলে গেছিলেন ঠাকুরের বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়, কিন্তু নারায়ণকে নিয়ে যেতে পারেননি। নারায়ণ এখানে রয়ে গেছেন। হ্যাঁ, আচ্ছা, এটা ছবি তোলা যাবে তো? আচ্ছা নিন, এই দিকে হাতে গোলাম। ব্যাস, তুলেছেন? হ্যাঁ, দাঁড়াও মামনি, দাঁড়াও দাঁড়াও তো। এই না, বুঝে 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 বুঝে, এই এই চলো। বাহ বাহ বাহ, বলা বলা। এই হচ্ছে কামারপুকুরের মহাশ্মশান। ওইটি নাম হচ্ছে ভূতির শ্মশান, বুঝলেন তো? আচ্ছা, ওই যে টিনের ছাউনি, ওই যে নিম গাছটি, ওইটা। আর এই যে বট গাছটা দেখছেন, এই বট গাছের তলায় ঠাকুর বাল্যকালে প্রথম তপস্যা করেছিলেন। এইটা ঠাকুরের তপস্যা ক্ষেত্র ছিল, বুঝতে পেরেছেন তো? সেই জন্যই সবাই ঠাকুরকে বলতো খ্যাপা পাগল। আচ্ছা, ওই যে শ্মশানের ভেতরে, এইটা তো পুরো জঙ্গল আর শ্মশান ছিল। আচ্ছা, সেই জন্য ঠাকুরের নাম ছিল পাগল। ওই জন্যই ঠাকুরের মা ওই যে শিব মন্দির দেখালো, ওই শিবের মন্দিরে ভর্তি দিয়েছিল। ঠিক আছে? হ্যাঁ।
বুঝলেন? হ্যাঁ। ঠাকুর বাল্যকালে যখন প্রসন্ন দিদিদের সাথে এইখানে আসছিলেন আনুর গ্রামে মায়ের কাছে, তখন আস্তে আস্তে প্রথম কালো মেঘে সাদা বক দেখে ভাবাবিষ্ট হয়েছিলেন, বুঝতে পারছেন? এই মা হচ্ছে আপনার কামাখ্যা মায়ের রূপ। এই মাকে দর্শন করা মানে আপনারা কামাখ্যা মাকে দর্শন করলেন। কামাখ্যা মায়ের যে যোনি মূর্তি, মায়ের সতী মায়ের যে যোনি মূর্তি, সেই যোনি মূর্তি একটা খণ্ডপ্রস্থ এখানেতেও রয়েছে, যার জন্য এই মায়েরও মূর্তি সেই যোনি মূর্তি, কিন্তু মা বিশালক্ষী রূপে পূজিতা হচ্ছেন, বুঝতে পেরেছেন? ঠাকুর এখানে আস্তে আস্তে প্রথম ভাবাবিষ্ট হয়েছিলেন এই বিশালক্ষী মাতার মন্দিরে। ওইদিকে ফটোটা তুলবেন, আর এইদিকে এই আনুর গ্রামেতেই ঠাকুরের দিদির শ্বশুর বাড়ি ছিল, বুঝতে পেরেছেন তো? যান এবারে মাকে ওইখানে দর্শন করুন, করে ভিডিও ফটো তুলুন। মায়ের কাছে যেতে হবে কিছু না মা, কিছু না। আরুষি আর আরশি, আরশি আর আরুষি, বাহ ঠিক আছে। কেমন সুন্দর বসে আছে দেখো, খুব ভালো। এইটা মায়ের অবয়ব, মানে এইটা হচ্ছে মা, এটা মাটির তৈরি, এটা হচ্ছে সেই যোনি মূর্তি। আপনারা কামাখ্যার যেমন পাথরের যোনি মূর্তি, আমাদের সেরকম মাটির যোনি মূর্তি। আর যে সাধক তৈরি করেছিলেন ওনার নাম ভবানী শঙ্কর ভট্টাচার্য। ওই সাধক কামাখ্যা মায়ের সাধনা করতেন। উনি জঙ্গলে ঢাকা জায়গায় শ্মশানের মধ্যে, এখনো ওই দিকটা মোড়া পুরনো হয়, তখন পুরোটাই শ্মশান ছিল, শ্মশানের মধ্যে মাকে এই মূর্তিতে উনি প্রতিষ্ঠা করেন। এটা ওনারই তৈরি করা। আস্তে আস্তে পুজোর প্রচলন হয়, মায়ের উগ্র রূপে পুজো হয়, ছাড় বলি কারণ দেওয়া হয়, কিন্তু মা প্রকৃতিতে খুব শান্ত, মানে আমরা যেটা উপলব্ধি করি। আর এই ঘোড়াগুলো দেখছেন, এগুলো মনস্কামনা করে দিয়ে যাবে। আর এখানকার একটা ট্র্যাডিশন হচ্ছে ঘোড়া দিয়ে মায়ের পুজো দেবে। মায়ের দুদিন বিশেষ পুজো হয় বছরে, অক্ষয় তৃতীয়ার দিন আর পৌষ সংক্রান্তির দিন। এই দুদিন এই ঘোড়া দিয়ে পুজো দেওয়ার একটা রেওয়াজ লক্ষ্য করা যায়। আর ঠাকুর রামকৃষ্ণদেব বাল্যকালে যখন গ্রাম্য মহিলাদের সঙ্গে পুজো দিতে আসছিলেন এখানে, মানে আসার পথে, মানে ঠাকুর রামকৃষ্ণদেবের প্রাচীন এই মন্দিরটা, রামকৃষ্ণদেবের জন্মের আগে ঠাকুর যখন পুজো দিতে আসছিলেন পথেতে ঠাকুর সমাধি, মানে ভাব সমাধি হয় ঠাকুরের, ঠিক আছে, মানে মায়ের ভাব আসে, মা ভর করেন, তখন গ্রাম্য মহিলারা পুজোর দ্রব্যগুলো রেখে দিয়ে মাকে স্মরণ করতে থাকে। তখন আস্তে আস্তে ঠাকুরের সেন্স ফিরে আসে, মানে বালক রামকৃষ্ণদেব মানে পথে, এখানে আসার পথে, ঠাকুরের বাড়ি থেকে এখানে আসার পথে রাস্তাতে সেই ধান খেতে না কোথায় একটা ধান খেতে বোধহয়, যাই হোক এটা ঠিক লোকেট তো পড়া যায়নি, মানে বিভিন্ন বইতে লেখা বলে, হ্যাঁ বিভিন্ন জন বলে, মানে আসার পথে মোটামুটি ধরুন পিচ রাস্তা হয়, মেট্রো পথ দিয়ে আসার পথে। আচ্ছা, এছাড়াও আমরা কল্পনা করি ঠাকুর আরো অনেকবার এখানে এসেছেন, তার কারণ হচ্ছে ঠাকুরের দিদি কাত্যায়নী দেবীর শ্বশুর বাড়ি হচ্ছে আনন্দগ্রামে। মানে সেই জায়গাটা অসংরক্ষিত অবস্থায় পড়ে আছে, একটা ফাঁকা জায়গা, যেহেতু দিদি বাড়ি ছিল সেহেতু ঠাকুর অনেকবার এখানে এসেছেন, এটা একটা কল্পনা করি।
আর এখানে হচ্ছে মানে মা বলতে আমরা এটাই বলি, এটাই আমাদের মা, বুঝতে পেরেছেন? এটাই মা, এবং নিচে গর্ভ আছে এবং মানে কামাখ্যা মায়ের মতো জনি মূর্তিতে প্রতিষ্ঠিত, যেহেতু কামাখ্যা সিদ্ধ সাধক প্রতিষ্ঠিত করেছিলেন সেই জন্য এইভাবে। আর ওইখানে দেখুন ওই ঠাকুরের ভাব সমাধির ছবিটা আঁকা হয়েছে রিসেন্ট, বালক রামকৃষ্ণদেব শুয়ে আছে, ওই গ্রাম্য মহিলারা প্রার্থনা করছে, ওটা ঠাকুরের ওই যে ভাব সমাধির ছবিটা এখানে একজন শিল্পী এঁকেছেন আর কি। আচ্ছা, সুন্দর। মাকে প্রার্থনা করে দেখে যান, বহু মানুষ আবার আসে, বহু মানুষের প্রার্থনা হয়। ফুলটা ফেলিস না, দেখছি খুব শান্ত বাড়ি তো, কাঁদে না না। কামারপুকুর থেকে আমরা চলে এসেছি জয়রামবাটিতে। এখানেও কোনো ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই কোনো ভিডিও নিতে পারিনি। এছাড়া আমাদের হাতে সময়টাও খুবই কম ছিল, অল্প সময়ের মধ্যে আমরা যতটুকু পেরেছি দেখেছি, প্লাস অল্প কয়েকটা ফটোই তুলতে পেরেছি। সেই ফটোগুলোই না হয় আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি তাহলে আজ এই পর্যন্ত থাক। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন।